গণমাধ্যম নিয়ে প্রশ্ন করছিলাম। যেমনটা বলছিলাম, ফ্যাসিস্ট সরকারের আমলে তারা গণমাধ্যম বন্ধ করে দেওয়ার মতো যে অপরাধ তারা করেছিলেন, কারণ স্বৈর সরকারের চোখে তারা চোখ রেখে প্রশ্ন করেছিলেন, তাদের ক্ষমতাকে নিয়ে প্রশ্ন করেছিলেন। কিন্তু গণমাধ্যমের কাজ তো সেই ক্ষমতাকে প্রশ্ন করা, ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া। তো এখন বাংলাদেশের গণমাধ্যম সেই কাজটা কতটা সাহসের সঙ্গে করতে সক্ষম হচ্ছে, কি বলবেন বর্তমান পরিস্থিতি, বর্তমান প্রেক্ষাপটে? বর্তমান পরিস্থিতি আচ্ছা, সেটা হচ্ছে আমার চেয়ে তো আপনারা ভালো বলতে পারবেন, কারণ আপনাদের মাঠের সাংবাদিক। সো কিন্তু আমার মনে হয় না যে খুব সৎ সাহসের সঙ্গে কেউ করতে পারছে। কারণটা হচ্ছে আপনি আসলে প্রেসিডেন্স তো একটা বিষয় আছে, যে আপনি তো হঠাৎ করেই অতীত থেকে খুব রাতারাতি, মানে এমন না যে বিষয়টা আপনি দোজক থেকে সরাসরি বেহেশতে চলে যাবেন, তাই না? সো আপনাকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আগাতে হবে, তার মাঝখানে হচ্ছে একটা পুলসির একটা পার হইতে হবে আর কি। সো আপনি দেখেন, যেরকম সবাই বলছিলেন, আমরা আসলে বাংলাদেশের যে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি, সেটা বলি যে আমরা বলি যে অভিযোগ আছে যে লাইসেন্স পাওয়া বা অনুমতি পাওয়া এটা হচ্ছে রাজনৈতিক লেজুর ভিত্তি। হ্যাঁ, কিন্তু আমি বলি যে আসলে রাজনৈতিক লেজুর ভিত্তি বাংলাদেশের মিডিয়াতে কাজ করে না। বাংলাদেশের মিডিয়াতে আসলে যেটা কাজ করে সেটা হচ্ছে পলিটিক্যাল ক্লায়েন্টেলিজম, পলিটিক্যাল ক্লায়েন্ট হওয়া, রাজনৈতিক ক্লায়েন্ট হওয়া। আপনি দেখেন 2001 সালে বিএনপি কিছু চ্যানেল দিয়েছিল, 2009 সালে আওয়ামী লীগ আসার সাথে সাথে এই চ্যানেলগুলা তার ক্লায়েন্ট চেঞ্জ করে নেয়, আওয়ামী লীগ হয়ে যায় তার ক্লায়েন্ট। আবার 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ 30-40টা চ্যানেল দিয়েছে, অনেকগুলো পত্রিকা দিয়েছে। 2024 সালের 5ই আগস্ট রাতারাতি তারা ক্লায়েন্ট চেঞ্জ করে সে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যায়। সো আসলে বাংলাদেশের মিডিয়ার মালিক বলেন বা মিডিয়াগুলো বলেন, সবাই আসলে নতুন ক্লায়েন্ট খোঁজে। যখনই সরকার চেঞ্জ হয় তখনই সে নতুন ক্লায়েন্ট পায়। তখন সে ওই সরকার যেরকম চায়, অথবা না চাইলেও সে যদি মনে করে যে আমি আসলে এরকমই চাচ্ছি। যেমন ধরেন আপনি প্রাক্তন রাজনৈতিক দলের বা সরকারি দলের কোনো নেতার তো এমন একজন নেতা আছেন যিনি হয়তো বা কোর্টে পানিশমেন্ট হয়নি, আপনি তাকে তার আগে লিখে দিচ্ছেন খুনি। এটা তো আপনি লিখতে পারেন না পিওর সাংবাদিকতা করলে। আর সেম কাহিনীটাই কিন্তু আওয়ামী লীগ আমলে ঘটতো, এমন না যে হঠাৎ করে আমরা চলে এসেছি এই জায়গায়। এই কাহিনীটাই আবার আওয়ামী লীগ আমলে ঘটতো। কোনো একটা অভিযোগে ধরেছে, তাকে অপরাধী হিসেবে মিডিয়াতে ট্রল করা হতো। ফলে ওই যে ধারা আমরা শিখেছি যে আসলে ক্লায়েন্ট চেঞ্জ করা, এটা এখনও রয়ে গেছে। তারপরে যেটা, আপনার এই ক্লায়েন্ট যদি আপনি না হন তাহলে কি হতো, সেটা হচ্ছে 2007 সালে যে 111-এর, মানে যেইখান থেকে আসলে চ্যানেল ওয়ানের, আমার যদ্দূর মনে পড়ে, আমি যেহেতু একজন কর্মী ছিলাম চ্যানেল ওয়ানের, যে 111-এর সময় আমরা যে স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছি, সেইটা বাংলাদেশের ইতিহাসে খুব কম সাংবাদিকেরই আছে, মানে বাকিটা সময়ে। সেই সময় এমন হয়েছে যে মালিক পক্ষকে অ্যারেস্ট করে ফেলেছে, পরের দিন বেতন হওয়ার কথা, আমাদের বেতন হয়নি। হ্যাঁ, আমি বলছি আসলে আমি না, আপনার 450 কর্মীর। হ্যাঁ, এইগুলো আমরা সমস্যার সমাধান করেছি। কিন্তু আপনি 111-এর ওই সময়ে যে ট্রেনটা শুরু হয় সেটা হচ্ছে স্টেট অ্যাপারেটাস, রাষ্ট্রীয় বাহিনীগুলো আপনাকে খবরদারি করা, ওদের প্রেসক্রাইবড ইনফরমেশন আপনার প্রচার করা, সেটা কিন্তু পরবর্তীতে চালু থাকে। কিন্তু 2024-এর 5ই আগস্টের পরে রাষ্ট্রীয় বাহিনীর খবরদারি কমেছে, কিন্তু নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, সেটা হচ্ছে মব বাহিনী। আপনি আজকে পিওর সাংবাদিকতা করবেন, কোনো গ্রুপের পছন্দ হবে না, আপনার অফিসের সামনে ঢিল মারবে, অথবা আপনাকে, বিশেষ করে নারী সাংবাদিকদের জন্য, আপনাকে সোশ্যাল মিডিয়াতে ট্রল করবে। আপনার সামাজিক জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন বিভীষিকাময় করে তুলবে। সো এই যে মব, মানে আপনার অটোক্রেসি টু মবোক্রেসির যে শিফটটা, এইটা বাংলাদেশের সাংবাদিকতার জন্য একটা ভয়ঙ্কর রকমের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আপনি, যেটা আমরা বলতাম যে ডিএসএ বা আইনি বাধা, স্টেট অ্যাপারেটাসদের বাধা, এগুলোর জন্য সেলফ সেন্সরশিপ আসছে, এখন এই মব, ওগুলো তো আছেই, আইনি বাধা তো যায়নি, তাই না? আগে হতো ডিএসএতে, এখন হচ্ছে হত্যা মামলা। সো কোনটা আসলে ভয়ঙ্কর, তাই না? সো ফলে আপনার চ্যালেঞ্জগুলো কমেনি সাংবাদিকদের। তো যতই বাংলাদেশের সরকার পক্ষ যেই থাকুক না কেন, যতই বলুক, আমি আসলে আমার পূর্বোক্তন অভিজ্ঞতা দিয়ে, মানে 2007 সালের পরে সেই অর্থে বাংলাদেশের সাংবাদিকতা কথা রিয়েলি টাফ হয়ে গেছে। জি, আপনার অভিজ্ঞতা নিয়েও জানছিলাম। আপনাকে ধন্যবাদ।